আচ্ছা, তো এখন আমাদের সামনে যেটি রয়েছে সেটি হচ্ছে ব্যাংক হিসাব খোলার পদ্ধতি। অর্থাৎ একজন গ্রাহক তিনি কিভাবে ব্যাংক হিসাব খুলে তার ব্যাংকিং সেবা বা ব্যাংকের ব্যাংকিং সেবাগুলো লাভ করতে পারবেন। তো ব্যাংকিং সেবা গ্রহণ করার জন্য একজন গ্রাহক সর্বপ্রথম কি করতে হবে? ব্যাংক হিসাব খুলতে হবে। তার মানে ব্যাংকিং সেবা যদি নিতে যাই, আগে কি লাগবে? আগে লাগবে হচ্ছে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব থেকে কি আসবে? ব্যাংক হিসাব থেকে ব্যাংকিং সেবা। ঠিক আছে? ব্যাংক হিসাব থেকে আসবে ব্যাংকিং সেবা। কারণ কি? কারণ হচ্ছে ব্যাংক হিসাব কি? ব্যাংক হিসাব হচ্ছে ব্যাংকের গ্রাহক আর ব্যাংকের মধ্যে একটা সম্পর্ক। এখন ব্যাংক আর ব্যাংকের গ্রাহক যদি সম্পর্কে যুক্ত হওয়ার যে মাধ্যম ব্যাংক হিসাব, সেটাই না হলে তাহলে গ্রাহক ব্যাংককে চিনবে না বা ব্যাংক গ্রাহককে চিনবে না। এবং যে কারণে ব্যাংক ওই লোককে বা সম্ভাব্য গ্রাহককে ব্যাংকিং সেবাও প্রদান করবে না। ঠিক আছে? যে কারণে ব্যাংকিং সেবা গ্রহণ করার জন্য বা সর্বোপরি ব্যাংকিং ব্যবস্থায় যুক্ত হওয়ার জন্য প্রথমে প্রয়োজন হচ্ছে ব্যাংক হিসাব। এখন খেয়াল করেন যে ব্যাংক হিসাব জিনিসটা কি? যে আপনি ব্যাংকে চলে গেলেন বা একজন গ্রাহক ব্যাংকে চলে গেলেন এবং ব্যাংক সাথে সাথে তাকে তার ব্যাংকিং সেবা প্রদান করবে এমন না। ব্যাপারটা এমন না। ব্যাংক হিসাব খোলার জন্য কিছু ফর্মাল প্রসিডিউর বা কিছু স্টেপস বা কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। ঠিক আছে? কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকিং ব্যাংক হিসাবটা খোলা হয় এবং সেই ব্যাংক হিসাব খোলার পর গ্রাহককে ব্যাংকিং সেবা প্রদান করা হয়। এখন এই ধরনের আনুষ্ঠানিকতা কেন পালন করা হয়? কারণ হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা একটা দেশের সর্বোপরি অর্থনৈতিক শৃঙ্খলা গঠনে সাহায্য করে থাকে। যে কারণে ব্যাংকিং ব্যবস্থায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো অনাকাঙ্ক্ষিত ব্যক্তি প্রবেশ করতে না পারে এবং সর্বোপরি ব্যাংক তার গ্রাহক সম্পর্কে একদম পরিপূর্ণ তথ্য জানতে পারে। অর্থাৎ ব্যাংক কাকে সেবা প্রদান করতেছে, ব্যাংকের গ্রাহক কোন ধরনের অর্থনৈতিক গোষ্ঠী থেকে আসছে, তার আচরণ কেমন, তার অর্থনৈতিক লেনদেন কেমন, তার কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হয়েছে কিনা গ্রাহক। ঠিক আছে? এই সংক্রান্ত অর্থাৎ গ্রাহকের যাবতীয় তথ্যাবলী জানার জন্য ব্যাংক এই আনুষ্ঠানিকতাটা পূরণ করে তারপর ব্যাংক হিসাব খোলে। ওকে? তো ব্যাংক হিসাব কিভাবে খোলা হয় সেটা আমরা এখন পদ্ধতিগুলো দেখব। প্রথমত চলতি ও সঞ্চয় হিসাব খোলার পদ্ধতি। অর্থাৎ এই যে আমরা যে বিশেষ ধরনের ব্যাংক হিসাবগুলো যে দেখে আসলাম, ব্যাংক হিসাবের প্রকারভেদগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাংক হিসাবগুলো আলাদা আলাদা ব্যাংক হিসাব অনুযায়ী বিভিন্নভাবে আলাদা আলাদা ভাবে ব্যাংক হিসাব খুলতে হয়। অর্থাৎ হিসাবের প্রকারভেদ অনুযায়ী হিসাব খোলার পদ্ধতিগুলো ভিন্ন, কিন্তু এখানে আমরা মূলত দেখিয়েছি যে ব্যাংক হিসাব খোলার জন্য যে বেসিক কাজগুলো করতে হয়, যে মূল কাজগুলো করতে হয়, সেই মূল কাজগুলো আমরা তুলে ধরেছি এই ব্যাংক হিসাব খোলার পদ্ধতির মধ্যে। প্রথমত কতে রয়েছে চলতি ও সঞ্চয় হিসাব খোলার পদ্ধতি। অর্থাৎ চলতি হিসাব এবং সঞ্চয় হিসাব খোলার পদ্ধতি মোটামুটি সিমিলার। ঠিক আছে? অর্থাৎ এই প্রসিডিওর গুলো যদি কেউ পালন করে তাহলে সে চলতি হিসাব বা সঞ্চয় হিসাব খুলতে পারবে। প্রথমত কি রয়েছে যে ব্যাংক হিসাবের ধরন নির্ধারণ। ব্যাংক হিসাবের ধরন নির্ধারণ কি? আপনি কি চলতি হিসাব দিবেন নাকি আপনি সঞ্চয় হিসাব দিবেন? কোনটা নেবেন? প্রথমত আপনি একজন গ্রাহক, আপনাকে বাছাই করে নিতে হবে যে আপনি কোন হিসাবটা আপনার জন্য পারফেক্ট। এখন আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনার জন্য কোনটা পারফেক্ট? আপনার জন্য চলতি হিসাব পারফেক্ট। কেন পারফেক্ট? কারণ আপনার ব্যবসায় দৈনন্দিন লেনদেন করার জন্য আপনাকে প্রচুর পরিমাণ লেনদেন করতে হবে এবং ব্যাংকিং লেনদেনগুলো করতে হবে। অর্থাৎ আপনাকে দৈনন্দিন একটা হিউজ পরিমাণ ট্রানজাকশন আপনার করতে হতে পারে। সেই কারণে আপনার যদি অর্থ জমাদান এবং উত্তোলনের উপর বাধা বা নিষেধ আরোপ করা হয়, আপনি তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে লেনদেনের সুবিধাটা সেটা আপনি পুরোপুরি ব্যাংকিং সেবার মাধ্যমে পাবেন না। সেই কারণে আপনাকে অবশ্যই চলতি হিসাব খুলতে হবে যদি আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লেনদেন করতে চান। কারণ কি? চলতি হিসাবের ক্ষেত্রে অর্থ জমাদান এবং উত্তোলনের ক্ষেত্রে কোনো প্রকার বাধা আরোপ করা হয় না। আপনি দিনে বা একটা নির্দিষ্ট টাইমে যত সংখ্যক পরিমাণ লেনদেন করতে পারেন এর উপর কোনো প্রকার বাধা দেওয়া হবে না। তাই ব্যাংকিং পরিষেবা বা আপনি যদি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হলে আপনাকে অবশ্যই চলতি চলতি হিসাব খোলা আপনার জন্য বেশি কার্যকর হবে। ওকে? আচ্ছা, তো তাহলে প্রথমত আপনি ব্যাংক হিসাবের ধরন নির্ধারণ করলেন। এখন দেখেন, আপনি যদি ব্যবসায় প্রতিষ্ঠান না হয়ে আপনি যদি কোনো নরমাল ব্যক্তি বা সাধারণ জনগণ হন তাহলে আপনার জন্য কোন ধরনের হিসাব বেশি যুক্তিযুক্ত হবে? সেটা হচ্ছে কি সঞ্চয় হিসাব। কারণ কি? সঞ্চয় হিসাবের মাধ্যমে আপনি টাকা জমা করবেন, আপনার সঞ্চিত অর্থ। কোন অর্থটা জমা করবেন? যেটা আপনার কাছে সঞ্চিত হিসেবে রয়েছে, অর্থাৎ যে অর্থটা আপনি এখন ব্যবহার করতেছেন না।
তার মানে প্রথমত সঞ্চয় হিসাবে জমা রাখার কারণে ওই হিসাবে ওই অর্থটুকুর একটা নিরাপদ সংরক্ষণ নিশ্চিত হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ওই টাকাটুকু বা ওই সঞ্চিত অর্থটুকু আপনি যখন সঞ্চয় হিসেবে রাখবেন সেখান থেকে আপনার একটা আয়ের সুযোগও সৃষ্টি হবে, ঠিক আছে? যেটা আপনি যদি চলতি হিসেবে রাখেন তাহলে কি হবে, আপনার নিরাপদ সংরক্ষণটা তো নিশ্চিত হবে কিন্তু সেখান থেকে কিন্তু আয়ের সুযোগ সৃষ্টি হবে না, কারণ কারণ চলতি হিসেবে কোনো প্রকার সুদ প্রদান করা হয় না। জাস্ট যাদের অনেক বেশি লেনদেন করতে হয় দিনে তাদের জন্য চলতি হিসাবটা পারফেক্ট। ওকে, তাহলে দেখেন আপনি যদি ব্যক্তি বিশেষ হন তাহলে আপনার জন্য সঞ্চয় হিসাব পারফেক্ট, আর আপনি যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হন বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান হন তাহলে আপনার জন্য কোনটা পারফেক্ট, আপনার জন্য পারফেক্ট হচ্ছে চলতি হিসাব। কারণ কি চলতি হিসাবের মাধ্যমে দৈনিক অসংখ্য পরিমাণ লেনদেন সম্পাদন করা যায় এবং লেনদেন সম্পাদনের বা নির্দিষ্ট পরিমাণের উপর কোনো বাধা আরোপ করা হয় না লেনদেনের ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম ব্যাংক হিসাবে ধরন কিভাবে নির্ধারণ করে। কোন যদি প্রতিষ্ঠান হয় বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা যে কোনো ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে চলতি হিসাবটা হচ্ছে কি সবচেয়ে বেশি উপযোগী, আর যদি ব্যক্তি বিশেষ হয় ব্যক্তি বিশেষের ক্ষেত্রে সঞ্চয় হিসাবটা বেশি উপযোগী। তাহলে ব্যাংক হিসাবের ধরন নির্ধারণ গেল, এরপর হচ্ছে ব্যাংক নির্ধারণ। এখন ব্যাংকিং ব্যবস্থায় অসংখ্য ব্যাংক থাকে, ঠিক আছে? ব্যাংকিং ব্যবস্থায় অসংখ্য ব্যাংক ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং প্রত্যেকটা ব্যাংকের কার্যক্রম প্রায় সিমিলার হয়ে থাকে, কিন্তু এরপর আপনি ব্যাংক নির্ধারণ কিভাবে করবেন? ব্যাংক নির্ধারণ করার জন্য যেহেতু আপনার ব্যাংকিং ব্যবস্থায় অসংখ্য ব্যাংক রয়েছে, এখন আপনি দেখবেন কোন ব্যাংকের সুবিধাটা আপনার জন্য সর্বোত্তম, অর্থাৎ কোন ব্যাংকটা এমন সুবিধা প্রদান করতেছে যেটা আপনার জন্য বেশি উপযোগী, ঠিক আছে? এখন দেখা যেতে পারে যে দেশে বিদ্যমান ব্যাংকিং ব্যবস্থায় সব ধরনের ব্যাংকই একই রকম সেবা প্রদান করতেছে, অর্থাৎ তারা টাকা জমা করতেছে আবার সেই টাকাটা তারা ঋণ হিসেবে বিতরণ করতেছে। এখন দেখা যায় তাদের সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয় হিসেবে সুদের পরিমাণও সব ব্যাংকে একই রকম, আবার চলতি হিসেবে যাবতীয় সুবিধা দিয়েও সব ব্যাংকে একই রকম। তো এইভাবে আপনি ব্যাংক কিভাবে নির্ধারণ করবেন? তাহলে এরকম ক্ষেত্রে প্রথমত আপনার ব্যাংক নির্ধারণ করতে হবে যে কোন ব্যাংক আপনার, আপনি যে এলাকায় থাকতেছেন বা আপনি যে এলাকা থেকে ব্যবসা পরিচালনা করতেছেন সেই এলাকার ক্ষেত্রে কোন ব্যাংকটা আপনার কাছে মানে হচ্ছে আপনার লোকেশন থেকে বেশি কাছাকাছি, ঠিক আছে? তার মানে হচ্ছে ব্যাংক নির্ধারণ করতে হবে প্রথমত কি হলো যে আপনার কাছাকাছি কোন ব্যাংকটি রয়েছে, অর্থাৎ যে ব্যাংকের সাথে আপনার অ্যাক্সেসটা সবচেয়ে বেশি। ধরেন আপনার বাড়ির পাশে রয়েছে হচ্ছে সোনালী ব্যাংক, এখন আপনার বাড়ির আশেপাশে কোথাও সিটি ব্যাংক নাই, আপনি যদি সিটি ব্যাংকে অ্যাকাউন্ট করেন তার মানে আপনি কিন্তু আপনার ঘরে থেকে সিটি ব্যাংকে বা আপনার নিজের শহরে যদি সিটি ব্যাংকটা না থাকে তাহলে কিন্তু আপনার সিটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে কোনো লাভ নাই, কারণ আপনি সবসময় যে স্থানটাতে অবস্থান করতেছেন সেখানে থেকে সিটি ব্যাংকের ব্যাংকিং সেবা আপনি পাবেন না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি নির্ধারণ করতে হবে? ব্যাংক নির্ধারণের ক্ষেত্রে প্রথমত অগ্রাধিকার যেটাকে দিতে হবে সেটা হচ্ছে স্থান নির্বাচন, ঠিক আছে? অর্থাৎ আপনি ব্যাংক যখন নির্ধারণ করবেন কোন ব্যাংকটা আপনার কাছাকাছি হবে, ঠিক আছে? কাছাকাছি ব্যাংক কোনটা, ওকে? এরপর হচ্ছে হলো কোন ব্যাংক পর্যন্ত ব্যাংকিং পরিষেবাটা বেশি, অর্থাৎ ব্যাংকিং সেবাটা কোন ব্যাংকের বেশি, ব্যাংকিং সেবা কোন ব্যাংকের বেশি। এখন দেখা যেতে পারে আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনার দেশের বিভিন্ন প্রান্তে লেনদেন করার প্রয়োজন পড়তে পারে, আর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে কোন ব্যাংক রয়েছে আপনি যদি ব্যাংকের শাখা চিন্তা করেন তাহলে আপনার জন্য সোনালী ব্যাংক পারফেক্ট, কারণ সোনালী ব্যাংকের শাখা দেশের প্রত্যেকটা জেলা উপজেলায় রয়েছে, ঠিক আছে? আচ্ছা, সোনালী ব্যাংক এটা কিসের দিক থেকে? শাখার দিক থেকে, আপনার যদি শাখা প্রয়োজন হয়, ওকে? আবার আপনি যদি চিন্তা করেন না আমার শাখা দরকার নাই, আমার এটিএম বুথ দরকার, এটিএম বুথ দরকার, আপনার কোনটা প্রয়োজন? আপনার হচ্ছে আপনার ডাচ বাংলা ব্যাংকের, ডাচ বাংলা ব্যাংকের এটিএম সবচেয়ে বেশি বাংলাদেশে, ঠিক আছে? ডাচ বাংলা ব্যাংক কিসের উপর ভিত্তি করে? সেটা হচ্ছে এটিএম। এখন আপনি যদি এটিএম এ বেশি লেনদেন করেন তাহলে আপনার ডাচ বাংলা ব্যাংক আপনার জন্য পারফেক্ট, আর আপনার যদি শাখা ব্যাংকিং ব্যবস্থা বেশি প্রয়োজন হয় তাহলে আপনার জন্য সোনালী ব্যাংক পারফেক্ট, ঠিক আছে? এখন দেখা গেল আপনার বাসার কাছাকাছি রয়েছে হচ্ছে কি সোনালী ব্যাংক, তাহলে দুটো দিক থেকে আপনার জন্য কমন কোনটা? সেটা হচ্ছে সোনালী ব্যাংকটা আপনার জন্য বেশি পারফেক্ট, ঠিক আছে? তো এইভাবে আবার দেখা গেল যে আপনি একজন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওনার, আপনি চলতি হিসাবে লেনদেন গুলো বা চলতি হিসাব খুলতে চান, চলতি হিসাব খোলার মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক লেনদেন গুলো করতে চান। এখন দেখা গেল এই দুইটা দিক পার হওয়ার পর দেখা গেল যে চলতি হিসাবে লেনদেনের ক্ষেত্রে অর্থাৎ সার্বক্ষণিক লেনদেনের ক্ষেত্রে আপনি 24/7 আওয়ার ডাচ বাংলা ব্যাংক থেকে সুবিধা পাচ্ছেন। তার মানে
ব্যাংকিং পরিষেবা যখন লেনদেনের সীমাটা আসবে, ঠিক আছে, চলতি হিসাবের ক্ষেত্রে যখন লেনদেনের সীমা বা সময় আসতেছে, তখন কি হচ্ছে যে দেখেন দুইটা ব্যাংকের চলতি হিসাবে লেনদেনের ক্ষেত্রে কি আপনাকে কোনো প্রকার সীমা বা কোনো প্রকার বাধা দেওয়া হবে না, কিন্তু আপনি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে যে কোনো সময় লেনদেন করতে পারবেন। কারণ কি ডাচ বাংলা ব্যাংকের এটিএমটা সব জায়গায় অ্যাভেলেবল আছে, কিন্তু সোনালী ব্যাংকের এটিএমটা আবার ওইভাবে অ্যাভেলেবল নাই। তাহলে এই জায়গায় আবার কি আগে গেল, এই জায়গায় আবার ডাচ বাংলা ব্যাংক আগে গেল, ঠিক আছে। তো এইভাবে মূলত এরকম কিছু কিছু দিক চিন্তা করে যে আমার বাড়ির কাছাকাছি কোন ব্যাংক আমাকে বেশি সুদ প্রদান করতেছে সঞ্চয় হিসেবের ক্ষেত্রে, কোন ব্যাংক আমাকে অর্থ উত্তোলনের সুযোগ বেশি প্রদান করতেছে, কোন ব্যাংকে কম পরিমাণ অর্থ জমা দিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে যদি দেখি আমরা উত্তোলনের সুযোগ কোন ব্যাংকের বেশি, ঠিক আছে, কোন ব্যাংক আপনাকে বেশি বেশি উত্তোলনের সুযোগ দিচ্ছে, কোন ব্যাংক আপনাকে সুদের হার বেশি দিচ্ছে সঞ্চয় হিসেবের ক্ষেত্রে, সুদের হার কোন ব্যাংক বেশি দিচ্ছে, তারপর হতে পারে কোন ব্যাংকে কম জামানত রাখতে হচ্ছে, ঠিক আছে, কম জমা রাখতে হচ্ছে। তো এই সমস্ত বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে আমাদের কি করতে হবে, যে চলতি হিসাব বা সঞ্চয় হিসাব করার ক্ষেত্রে ব্যাংক নির্ধারণ করতে হবে যে আমরা কোন ব্যাংকে আমাদের হিসাবটি সম্ভাব্য চলতি হিসাব বা সঞ্চয় হিসাব আমরা খুলতে চাই। ওকে, তো এগুলা গেল। এরপর হচ্ছে আপনি যে ব্যাংকটা নির্ধারণ করেছেন সেই ব্যাংকে যাবেন, সেই ব্যাংকের একজন রিলেশনশিপ অফিসার থাকবেন, তার সাথে আপনি যে বলবেন যে আপনি চলতি হিসাব বা সঞ্চয় হিসাব যেটি খুলতে চান, আপনি সরাসরি বলবেন যে আমি এই হিসাবটি আপনার ব্যাংকে খুলতে চাই। তাহলে যিনি রিলেশনশিপ অফিসার থাকবেন তিনি সর্বপ্রথম আপনাকে দিবে একটি আবেদন ফর্ম সরবরাহ করবে, অর্থাৎ আপনি তার কাছ থেকে আবেদন ফর্ম সংগ্রহ করবেন। তিনি আপনাকে আবেদন ফর্মটা সরবরাহ করার পর আপনি আবেদন ফর্ম সংগ্রহ করবেন, সংগ্রহ করার পর সেই আবেদন ফর্মটি আপনি পূরণ করবেন, ঠিক আছে। সেই আবেদন ফর্মে অর্থাৎ আপনি যে ওই ব্যাংকের সাথে একটা ব্যাংক হিসাব খুলতে যাচ্ছেন, এই ফর্মে একটা আবেদন পত্র তারা আপনাকে দিবে। আপনি সেই আবেদন পত্রটাতে আপনার নাম সহ যাবতীয় যত তথ্যাদি যাবে সেই তথ্যগুলো পূরণ করার পর আপনি সেই আবেদন পত্রটা পূরণ করলেন। ওকে, এরপর আপনাকে দিতে হচ্ছে পরিচয়করণ। তারপরের স্টেপটা হচ্ছে পরিচয়করণ। পরিচয়করণটা কি, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন বা যে ব্যাংকে হিসাব খুলতে যাচ্ছেন, সেই ব্যাংকে আপনার পরিচিত এমন কারোর অ্যাকাউন্ট রয়েছে এই মর্মে আপনাকে সেই ব্যাংকে একজনকে উপস্থাপন করতে হবে। অর্থাৎ ধরেন আপনি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, ঠিক আছে, সোনালী ব্যাংকে ব্যাংক হিসাব খুলতে যাচ্ছেন। এখন সোনালী ব্যাংকে ব্যাংক হিসাব খুলতে গেলে সোনালী ব্যাংকে আগে থেকেই হিসাব আছে এমন একজন লোকের আপনার প্রয়োজন পড়বে। সেই লোক কি করবে, সেই লোক আপনাকে চিনে এই মর্মে একটা স্বাক্ষর করবেন। অর্থাৎ ওই যে আপনার যে আবেদন পত্রটা দিবে, সেই আবেদন পত্র অর্থাৎ যে ফর্মটা দেবে ব্যাংক থেকে, ব্যাংক হিসাবের জন্য যে ফর্মটা দিবে, সেই ফর্মে একটা সিগনেচার করবেন যিনি আপনার পরিচয়টা দিবেন। অর্থাৎ আপনি যে ব্যাংকে অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন, সেই ব্যাংকে আগে থেকে অ্যাকাউন্ট আছে এমন একজন পরিচিত ব্যক্তি আপনার আবেদন ফর্মে একটা স্বাক্ষর করবেন এবং আপনার ছবির পিছে আরেকটা স্বাক্ষর করে আপনার পরিচয়টা নিশ্চিত করবেন। অর্থাৎ সর্বোপরি আপনার ছবিটা কি করবেন, উনি সত্যায়িত করে দিবেন। অর্থাৎ এই ব্যাপারটাকে বলা হচ্ছিল ইন্ট্রোডিউসার। আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই ব্যাংকে আপনার একজন ইন্ট্রোডিউসারের প্রয়োজন হবে। যে ইন্ট্রোডিউসার আপনি যে আপনার সাথে তার সম্পর্ক রয়েছে এবং সেই ব্যক্তি যে আপনাকে চিনে এই মর্মে জাস্ট আপনার আবেদনপত্রে একটা স্বাক্ষর করবেন এবং আপনার ছবির পিছে একটা স্বাক্ষর করবেন। তাহলে পরিচয়করণ এরপরে শেষ হয়ে গেল। অর্থাৎ যিনি পরিচয়করণ করিয়ে দিচ্ছেন তিনি যে দুটো জায়গায় সিগনেচারের মাধ্যমে আপনাকে উক্ত ব্যাংকে পরিচয় করিয়ে দিবে। ওকে, পরিচয়করণের পার্ট শেষ। এরপর হচ্ছে প্রয়োজনীয় দলিলপত্র সংযোজন। এখন আপনি যদি একজন ব্যক্তি হন তাহলে আপনার যে দেশের ভৌগোলিক সীমানা আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে যাচ্ছেন সেই দেশে যে আপনি নাগরিক এই মর্মে আপনাকে প্রয়োজনীয় দলিলপত্র দেখাতে হতে পারে। যেমন সেটা হতে পারে বার্থ সার্টিফিকেট, তারপর হতে পারে এনআইডি, তারপর পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। ওকে, এই জিনিসগুলো সংযোজন করতে হতে পারে। আর আপনি যদি কোনো প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাব খুলতে চান অর্থাৎ চলতি হিসাব খুলতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, তারপর অংশীদারির ক্ষেত্রে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, প্রতিষ্ঠানের চুক্তিপত্র, তারপর যদি যৌথ মূলধনী প্রতিষ্ঠান হয় তাহলে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে স্মারকলিপি, পরিচালকদের সম্মতিপত্র। ওকে, এই জিনিসগুলো সংযোজন করতে হবে। এই পার্টটাকে বলতেছে হচ্ছে দলিলপত্র সংযোজন। অর্থাৎ আবেদনপত্রের সাথে দলিলপত্র সংযোজন করার পর আপনি সেই আবেদনটা অর্থাৎ
এই দেখেন আবেদনপত্রের 3টা বার সবগুলো পূরণ করা শেষ। এরপর আবেদনপত্র আপনি কি করবেন? জমা দান করবেন। আবেদনপত্রটা ব্যাংকে জমা দেওয়ার পর অর্থাৎ যে অফিসারের কাছ থেকে ব্যাংক আবেদনপত্রটা নিয়েছিলেন, সংগ্রহ করেছিলেন, সেই অফিসারকে আবেদনপত্রটা জমা দিবেন। জমা দান করার পর অফিসারের সামনে আপনাকে একটা কার্ডে বা একটা ফর্মে নমুনা দস্তখত দিতে হবে, অর্থাৎ স্পেসিফিক সিগনেচার, ঠিক আছে? সিগনেচার দিতে হবে। সেই সিগনেচার মিলিয়ে পরবর্তীতে আপনি ভবিষ্যতে যত ধরনের ব্যাংকিং কার্যক্রম করতে যাবেন, সব ধরনের কার্যক্রমে আপনার ওই উক্ত সিগনেচার, যে সিগনেচারটা আপনি ওনার সামনে ওই বিশেষ কার্ডে দান করবেন, সেই সিগনেচারটা মিলিয়ে আপনাকে ব্যাংকিং পরিষেবা দেয়া হবে। তো এই দস্তখতটাকে বলা হচ্ছে কি? নমুনা দস্তখত। অর্থাৎ আপনি যখন আবেদনপত্র জমা দান করবেন, ব্যাংকের ওই নির্দিষ্ট রিলেশনশিপ অফিসারের সামনে থেকে আপনাকে 3টা হুবহু সিগনেচার দিতে হবে। 3টা হুবহু সিগনেচার দিতে হবে, যেটাকে বলা হচ্ছে নমুনা দস্তখত। অর্থাৎ একই রকম 3টা সিগনেচার দেওয়ার পর আপনার নমুনা দস্তখত পূরণের ওই ফর্মটা পূরণ শেষ হয়ে যাবে। এরপর ব্যাংকের যাবতীয় ইনপুট দেওয়ার পর, আপনার যাবতীয় তথ্য ব্যাংকের সার্ভারে ইনপুট দেওয়ার পর ব্যাংকের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি আপনাকে অর্থ জমা দান করতে পারবেন। এরপর আপনি যখন অর্থ জমা দান করবেন, অর্থ জমা দান করার পর আপনার ব্যাংক হিসাবটা খুলে যাবে, অর্থাৎ আপনার ব্যাংক হিসাবটা সক্রিয় হয়ে যাবে। সক্রিয় হয়ে যাওয়ার পর ব্যাংক থেকে আপনাকে যাবতীয় চেক বা পাসবই প্রদান করা হবে, ঠিক আছে? চেক বা পাসবই প্রদান করা হবে। তাহলে এই মাধ্যমগুলোর মাধ্যমে মূলত ব্যাংক হিসাব খোলা হয়, ঠিক আছে? একদম সর্বশেষে আপনি যখন অর্থ জমা দান করবেন, অর্থ জমা দান করার পর আপনাকে চেক বা পাসবই প্রদান করা হবে। এর মাধ্যমে ব্যাংক হিসাব খোলার পদ্ধতি সমাপ্ত হয়ে যাবে, অর্থাৎ আপনি একজন ব্যাংক হিসাবের ধারক হয়ে যাবেন বা ব্যাংক হিসাবের মালিক হয়ে যাবেন। ওকে? তো এগুলো ছিল চলতি ও সঞ্চয়ী হিসাব খোলার পদ্ধতি। অর্থাৎ চলতি হিসাব বা সঞ্চয়ী হিসাব খোলার ক্ষেত্রে এই পদ্ধতিগুলো অনুসরণ করে এবং সর্বশেষ চেক বা পাসবই প্রদান করার মাধ্যমে ব্যাংক হিসাব খোলা হয়। ওকে? তো এখন দেখব আমরা আরেক ধরনের ব্যাংক হিসাব খোলার পদ্ধতি, অর্থাৎ স্থায়ী হিসাবের ক্ষেত্রে কিভাবে ব্যাংক হিসাব খোলা যায় বা অন্য যে কোনো ধরনের হিসাবের ক্ষেত্রে কিভাবে ব্যাংক হিসাব খোলা যায় সেগুলো আমরা দেখব পরবর্তীতে।